আসসালামু আলাইকুম। গল্পের শুরুতে শাও নামে একটি মেয়ে এবং তার দাদিমাকে দেখানো হয়। শাওয়ের ঘুম ভেঙে গেলে সে তার দাদিমাকে ডেকে তোলার চেষ্টা করে, কিন্তু তিনি কিছুতেই ঘুম থেকে উঠছিল না। অর্থাৎ তার দাদিমা মারা গিয়েছে। তখন গল্পের আরেকজন প্রধান ক্যারেক্টার শানকে দেখানো হয়। পেশায় সে একজন ফিউনারেল ডিরেক্টর। তাদের কাজ হচ্ছে মৃত মানুষকে শেষকৃত্যের জন্য প্রস্তুত করা এবং শেষকৃত্যের ইভেন্ট ম্যানেজমেন্ট করা। দেখা যায় শান তার গার্লফ্রেন্ড সিসির কাছে একাধিক ফোন এবং ভয়েস এসএমএস করলেও সিসি তার কোনো রিপ্লাই দিচ্ছিল না। এই নিয়ে সে প্রচণ্ড রেগে যায়। তখন তার বন্ধু বা অ্যাসিস্ট্যান্ট ওয়ান তাকে ফোন করে বলে একজন বৃদ্ধ মহিলা গত রাতে মারা গিয়েছে। তার বডি প্রচণ্ড শক্ত হয়ে রয়েছে। তোমাকে এখনই আসতে হবে। আমরা দেখতে পাই সে বৃদ্ধ মহিলাটি হচ্ছে শাওয়ের দাদিমা। শাও কিছু বুঝতে না পেরে আলমারির মধ্যে লুকিয়েছিল। শান সেখানে গিয়ে লাশের বডি সোজা করতে থাকে। তখন শাও আলমারি থেকে বেরিয়ে শানকে মারতে শুরু করে বলে, আমার দিদাকে স্পর্শ করবে না। এই দেখে তার আঙ্কেল তাকে ধরে নিয়ে অন্য রুমে রেখে আসে। এরপর শাওয়ের আন্টি লক্ষ্য করে শাওয়ের দাদিমায়ের দামি রিংটা তার আঙুলে নেই। এজন্য সে শান এবং তার বন্ধুকে দোষারোপ করে বলে, আমার শাশুড়ির মায়ের রিংটা তোমরা চুরি করেছো। এই শুনে তারা রেগে গিয়ে জামা কাপড় খুলে ফেলে বলে, তোমরা চাইলে খুঁজে দেখতে পারো। এতে সে লজ্জা পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সেখানকার লোকজন তাদের এই দৃশ্য ভিডিও করে এবং একে অপরকে বলে, শান এতদিন জেলে ছিল, কয়েকদিন আগেই সে জেল থেকে ছাড়া পেয়েছে। তখন শানের আরেকজন অ্যাসিস্ট্যান্ট ইন এসে বলে, তাদের ভ্যান প্রস্তুত হয়েছে, মৃতদেহটাকে পোড়ানোর জন্য নিয়ে যেতে হবে। তার শাওয়ের দিদাকে নিয়ে যাচ্ছিল। শাও জানালা দিয়ে তাদেরকে দেখে। তার কাজিন তাকে বলে, দিদা মারা গিয়েছে, তাকে আর কখনোই দেখতে পাবে না। এরা তাকে পুড়িয়ে ছাইগুলো নদীতে বিসর্জন দিয়ে দেবে। শাও বলে, তোমার সাহস হলো কিভাবে এরকম উল্টোপাল্টা কথা বলার? দিদার হয়তো শরীর খারাপ করেছে, আমি তাকে ফিরিয়ে আনবো। এই বলে সে জানালা দিয়ে বেরিয়ে তাদের পিছু করতে থাকে, কিন্তু সে তাদেরকে ধরতে পারে না। এরপর শান সেই বৃদ্ধ মহিলা শেষকৃত্য শেষে তার দোকানে ফেরে। সে এখানেই থাকে। তার পাশের দোকানটা হচ্ছে একটি ওয়েডিং শপ, যেখানে বিয়ের জিনিসপত্র বিক্রয় করা হয়। দোকানের মালিক তাকে বলে, তোমার মরা গাড়িটা এখান থেকে সরাও, এই অলক্ষণে গাড়িটার জন্য দোকানে কাস্টমার আসবে না। এই নিয়ে তাদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছিল। তখন শানের বাবা এবং বোন তার সাথে দেখা করতে আসে। শানের বাবা তাকে বলে, আমাদের এই ফিউনারাল বিজনেসটা প্রথমে তোমার দাদু শুরু করেছিল, তারপর আমি, তারপর মৃত্যুর আগ পর্যন্ত তোমার বড় ভাই আমাদের এই বিজনেসটা সামলিয়েছিল এবং বর্তমানে তুমি এর দেখাশোনা করছো। তাই পারিবারিক সূত্রে এই বিজনেসটা এবং দোকানের মালিক তুমিই হবে। এই বলে তারা শানের সামনে তাদের প্রপার্টির পেপারসগুলো রাখে। তিনি শানকে বললেন, তোমার মৃত দাদু এবং ভাইকে হাঁটু গেড়েও সম্মান জানাও। কিন্তু শান তা ঠিকভাবে না করেই প্রপার্টির পেপারসগুলো নিয়ে যায়। তখন তার গার্লফ্রেন্ড সিসি টেক্সট করে, যেখানে লেখা ছিল ব্রেকআপ। এই দেখে সে প্রচণ্ড রেগে গিয়ে সিসির বাড়ির দিকে রওনা হয়। রাস্তায় সে সাউকে দেখতে পায়, যে একজন লোককে কিছু একটা জিজ্ঞেস করছিল। এরপর সে সিসির বাড়ি এসে তার সাথে জোর জবরদস্তি শুরু করে। তখন সে সিসির নতুন বয়ফ্রেন্ডকে দেখতে পায়। তারা একে অপরের সাথে মারপিট করে। এক পর্যায়ে সিসি এসে তার বয়ফ্রেন্ডকে বাঁচিয়ে নেয়। সিসি আরো বলে, সে প্রেগনেন্ট। তখন শান বলে, তোমার জন্যই আমি এর সাথে মারামারি করে জেলে গিয়েছিলাম, আমার সাথে কেন এমন করলে? সিসি বলে, তুমি যথেষ্ট ম্যাচিওর নও, তুমি কখনোই একজন ভালো বাবা হতে পারবে না। এই শুনে শান প্রচণ্ড কষ্ট পায় এবং সেখান থেকে চলে আসে। বাড়ি ফিরে এসে শাওকে দেখতে পাই। শাও বলে, তুমি আমার দিদাকে নিয়ে গিয়েছো, তাকে এক্ষুনি ফিরিয়ে দাও। শান তার বিছানার নিচে প্রপার্টির পেপারসগুলো রাখে এবং তার বন্ধুকে বলে, এই পিচ্চিটাকে বাইরে ফেলে দিয়ে আসো। তখন শাওয়ের আঙ্কেল এসে তাকে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই যেতে চায় না। এতে শান রেগে গিয়ে তাকে তুলে তার আঙ্কেলের কাছে দিয়ে দেয়। সে শানের হাতে কামড় বসিয়ে দেয়। শান বলে, গত জন্মে তুমি নিশ্চয়ই একটা কুকুর ছিলে। এরপর রাতের বেলা সে আবারও শানের বাসায় চলে আসে। বলে, আমার দিদাকে ফিরিয়ে দেবে কিনা বলো।
এর কিছুক্ষণ পর তার আঙ্কেল আসে তাকে নিয়ে যাওয়ার জন্য। সে শাওকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চায়। শাও তাকে কামড়ে দেয়। শাওয়ের আন্টি তার আঙ্কেলকে ডেকে বলে তাদের এক্ষুনি বেরোতে হবে, তা না হলে তাদের ফ্লাইট মিস হয়ে যাবে। তাই তার আঙ্কেল বাধ্য হয়ে শানকে কিছু টাকা অফার করে বলে কয়েকদিনের জন্য একে তোমাদের কাছেই রেখে দাও। শান কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু শানের বন্ধু ওয়াং টাকার লোভ সামলাতে না পেরে শাওকে তাদের সাথে রাখতে রাজি হয়। এতে শান রেগে গেলে ওয়াং বলে আমি টাকার লোভ সামলাতে পারি না। শান বলে এই পিচ্চুটাকে সামলাবে কিভাবে তা নিয়ে ভাবো। এরপর তারা শাওকে নুডলস খেতে দেয়। শাও বলে নুডলসের সাথে তার রসুন চাই, কারণ দিদা বলেছে রসুন নুডলসের স্বাদ দ্বিগুণ করে। দেখা যায় সে নিচে পড়ে থাকা খাবারগুলো কুড়িয়ে খেয়ে নেয়। ওয়াং জিজ্ঞেস করে তুমি দিদার কাছে থাকো কেন? শাও বলে আমার বাবা মা নেই। ইন জিজ্ঞেস করে তুমি আমাদের ঠিকানা কোথায় পেলে? তখন শাও তার স্মার্ট ওয়াচটি তাদেরকে দেখায়, বলে আমি তোমাদের গাড়ির ছবি তুলে রেখেছিলাম, গাড়ির পেছনেই তোমাদের বাসার অ্যাড্রেস লেখা ছিল। দিদা বলেছে খুঁজলে সবকিছুই পাওয়া যায়, তাই আমি লোকজনকে ছবিটা দেখিয়ে তোমাদের বাসা পর্যন্ত চলে এসেছি। এরপর ওয়াং বলে চলো আমরা লুকোচুরি খেলি, কিন্তু শাও বলে সে মহাজং খেলবে। এই শুনে শানও অবাক হয়ে যায়, কারণ মহাজং হচ্ছে বড়দের গেম। এটা মূলত টাকার বিনিময়ে খেলতে হয়। শাও বলে তার দিদা তাকে মহাজং খেলতে শিখিয়েছে। এই বলে সে বাজির টাকা হিসেবে একটি কয়েন এবং তার দিদা সেই রিংটা রাখে। রিংটা দেখে শান রেগে যায়, বলে তাহলে তুমি এটা চুরি করেছো? শাও বলে সে এটা চুরি করেনি, তার দিদা উপহার হিসেবে তাকে দিয়েছে। দেখা যায় তারা কিছুতেই শাওয়ের সাথে পেরে উঠছিল না। শাও গেমটা জিতে যায়। ওয়াং আবারও খেলতে চাইলে শাও মানা করে দেয়, বলে দিদা বলেছে প্রথমবার জিতে গেলে দ্বিতীয়বার আর খেলবে না। এরপর রাতের বেলা শানের ওপরের বিছানায় শাও ঘুমিয়েছিল। সে শানের গায়ে পি করে দেয়। শানের ঘুম ভেঙে যায়। সে রেগে গিয়ে শাওয়ের বিছানা ধুয়ে দেয়। শাও বলে এই প্রথমবার সে বিছানায় পি করেছে, কারণ সে শানের ওয়াশরুমে যেতে ভয় পায়। সেখানে ভয়ঙ্কর দুটো ভূত থাকে। তখন শান বলে এগুলো কাগজের তৈরি পুতুল, এতে ভয় পাওয়ার কিছুই নেই। পরদিন সকালে শানের বোন তাকে কল করে রেজিস্ট্রার অফিসে আসতে বলে, কারণ আজকে তাদের দোকানটা শানের নামে করে দেওয়া হবে। শানকে এক্ষুনি প্রপার্টির পেপারস নিয়ে যেতে হবে, যেটা সে গত রাতে বিছানার নিচে রেখেছিল। সে ঘুম চোখে পেপারসগুলো খুঁজতে থাকে। হঠাৎ তার মনে পড়ে গতকাল রাতে সে এই বিছানা সহ ধুয়ে দিয়েছিল। সে ওয়াশিং মেশিনের ভেতর থেকে পেপারস নিয়ে রেজিস্ট্রার অফিসে চলে আসে। অফিসার বলে ওয়াশিং মেশিনে ধোয়ার কারণে পেপারসের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, তাই তাদেরকে নতুন পেপারস বানিয়ে দেওয়া হবে। এর জন্য প্রায় 1 মাস সময় লাগবে। শানের এই বোকামোর জন্য সে তার বাবার হাতে প্রচণ্ড মার খায়। এরপর ওয়াং তাকে ফোন করে একটি হসপিটালে আসতে বলে, যেখানে ছোট্ট একটি মেয়ে মারা গিয়েছে। ওয়াং সেই মেয়েটির ফিউনারেল ইভেন্টের কাজটি নিতে চাইছিল। তার সাথে অন্যান্য ফিউনারেল ইভেন্টের লোকজন মৃত মেয়েটির পরিবারের পিছু করতে থাকে। মেয়েটির বাবা রেগে গিয়ে তাদেরকে বিরক্ত করতে মানা করেন। দেখা যায় শাও ওয়াং এর সাথে সেই হসপিটালে এসেছিল। সে শানকে দেখে বলে তার দিদাকে এক্ষুনি ফিরিয়ে দিতে হবে। তখন শান একটি ফোন দিয়ে আঁটে। সে শাওকে বলে চুপচাপ আমার সাথে চলো, আমার কথা শুনলে অবশ্যই তোমার দিদাকে ফিরিয়ে দেব। এই বলে সে শাওকে নিয়ে মৃত মেয়েটির পরিবারের কাছে চলে আসে। তাদেরকে সান্ত্বনা দেয়, বলে শাও হচ্ছে তার মেয়ে, তাদের মেয়ে হারানোর কষ্ট সে অনুভব করতে পারছে। এই ধরনের ইমোশনাল কথা বলে সে ফিউনারেলের কাজটি নিয়ে নেয়। এরপর তারা মৃত মেয়েটিকে পোড়ানোর জন্য ক্রিমেটোরিয়ামে চলে আসে। ক্রিমেটোরিয়াম হচ্ছে লাশ পোড়ানোর ঘর। সে শাওকে গাড়ির ভেতরে আটকে রেখে কফিনটি নিয়ে ক্রিমেটোরিয়ামের দিকে যাচ্ছিল। কফিনটি দেখে শাও ভাবে এর ভেতরেই হয়তো তার দিদা রয়েছে। এই দেখে সে তাদের পিছু করে অন্য এক ক্রিমেটোরিয়াম রুমে চলে আসে। তাদেরকে বলে এই কফিনের ভেতরেই তার দিদা রয়েছে। তারা শাওকে ধরতে যায়। সে একজনকে কামড়ে দেয়। এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে। এর কারণে ক্রিমেটোরিয়ামের মালিক শানের ওপর প্রচণ্ড রেগে যায়। তারপর শাও শানকে বলে আমি ভেবেছিলাম ওই কফিনে আমার দিদা রয়েছে। শান বলে তোমার দিদাকে পুড়িয়ে ফেলা হয়েছে, সে পুড়ে ধোঁয়া হয়ে উড়ে গিয়েছে, আর কখনোই সে ফিরে আসবে না।
এই শুনে শাও কান্নায় ভেঙে পড়ে। বাড়ি ফিরে তারা শাওকে বোঝায়, বলে তোমার দিদা হয়তো ফিরে আসতে পারে, সে এখন একটি তারায় পরিণত হয়েছে। এরপর রাতের বেলা শানের ঘুম ভেঙে গেলে সে দেখে শাও তার বিছানায় নেই। শাও বাহিরে বসে তার স্মার্ট ওয়াচ থেকে তার দিদার রেকর্ড করা ভয়েস শুনে আর আকাশের দিকে তাকিয়ে কান্না করে। এই দেখে শান খুব ইমোশনাল হয়ে যায়। পরদিন সকালে শান দেখে শাও একটি অ্যাশ বক্সে অর্থাৎ মৃতদেহের ছাই রাখার পাত্রে কালারিং করছে। এই দেখে সে শাওয়ের উপর প্রচণ্ড রেগে যায়, কারণ এই অ্যাশ বক্সটি তার স্পেশাল ভাবে বানিয়েছিল, যেটাই গতকালকের মৃত মেয়েটির ছাই রাখা হবে। এরপর শান অনেক চেষ্টা করেও এইরকম আরেকটি অ্যাশ বক্স ম্যানেজ করতে পারে না। তাই সে ওই বক্সটি মৃত মেয়ের পরিবারকে দিতে বাধ্য হয় এবং তাদের কাছে ক্ষমা চায়। বলে আমার মেয়ে বক্সটি কালার করে নষ্ট করে ফেলেছে। কিন্তু তারা সেই বক্সটি দেখে ইমোশনাল হয়ে পড়ে, কারণ তাদের মেয়ে কালারিং করতে খুব পছন্দ করত। মহিলাটি শাওকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করে এবং তারা শাওয়ের জন্য কিছু টাকাও দিয়ে যায়। এরপর শাও ওয়াং এবং ইনের সাথে বসে চিপস খাচ্ছিল। ওয়াং বলে, শাও হচ্ছে আমাদের লাকি স্টার, ও আসার পর থেকে আমাদের ভাগ্য খুলে গিয়েছে। শান বলে, শাও খুব ভালো একটি মেয়ে, কিন্তু যখন সে তার দিদার কথা জিজ্ঞেস করে তখন আমার মেজাজ খারাপ হয়ে যায়। শাও নিচে পড়ে থাকা চিপস কুড়িয়ে খাচ্ছিল। শান তাকে কুড়িয়ে খেতে মানা করে এবং তাকে বাবুল গাম খেতে দেয়। সে নিজেও একটু মুখে নিয়ে বুঝতে পারে এটা বাবুল গাম নয়, এগুলো হচ্ছে প্লাস্টিকের ছোট বল, যেটা শাও খেয়ে ফেলেছে। তারা তখনই শাওকে নিয়ে হসপিটালে চলে আসে। ডক্টর বলে 2-1 দিনের মধ্যেই বলটা মলত্যাগের মাধ্যমে বেরিয়ে আসবে। এরপর শাও যতবার মলত্যাগ করে তারা প্রত্যেকবার চপস্টিক নিয়ে ওয়াশরুমে চলে যায় বলটা খুঁজতে থাকে এবং অবশেষে তারা বলটা খুঁজে পায়। সবাই প্রচণ্ড খুশি হয়। তখন শাওয়ের আঙ্কেল শানকে ফোন করে বলে শাওকে নিয়ে আসতে, কারণ তারা বাড়ি চলে এসেছে। কিন্তু দেখা যায় শাওয়ের আন্টি শাওকে দেখে মোটেও খুশি হয় না, তাকে রাস্তার মেয়ে অনাথ এসব বলে কটাক্ষ করে। এই শুনে শান রেগে গিয়ে তাকে মারতে যায়। শাওয়ের আঙ্কেল বলে তোমরা শাওকে আরও কিছুদিনই তোমাদের কাছেই রাখো, শাওয়ের আন্টির মেজাজ ঠান্ডা হলে শাওকে তখন নিয়ে আসবো। শাও এক দৌড়ে তাদের সাথে চলে যায়। ফেরার পথে ওয়াং বলে শাওয়ের খরচ বাবদ এতগুলো টাকা ওর আঙ্কেল আমাদেরকে দিতে চাইলো, কিন্তু তুমি টাকাগুলো ফিরিয়ে দিলে কেন? শান বলে শাও এখন থেকে আমাদের পরিবারের একজন। এরপর তারা বাড়ি ফিরে দেখতে পায় শানের বাবা এবং বোন তাদের জন্য অপেক্ষা করছে, কারণ ক্রিমেটোরিয়ামের মালিক শানের বাবার কাছে বিচার দিয়েছিল। শানের বাবা রেগে গিয়ে তাকে মারতে চায়। তখন শাও তার সামনে এসে দাঁড়ায়, বলে সব কিছুর জন্য আমি দায়ী, শানের কোনো দোষ নেই। তখন শানের বাবা এবং বোন তাকে বলে আমাদের এই ফ্যামিলি বিজনেসটা যদি ঠিকভাবে না চালাতে পারো তাহলে এই বিজনেস এবং দোকানটা আমরা বিক্রি করে দেব। এই শুনে শান তাদের সাথে ঝগড়া শুরু করে। তার বাবা বলে এই বিজনেস থেকে 30 দিনের মধ্যে 3 লক্ষ টাকা উপার্জন করে দেখাও, তাহলে সমস্ত প্রপার্টি তোমার নামে লিখে দেওয়া হবে। রাতের বেলা শানের এক্স গার্লফ্রেন্ড জেসি তার বিয়ের ছবি পাঠায়। সে তার নতুন বয়ফ্রেন্ডকে বিয়ে করে নিয়েছে। এই দেখে তার প্রচণ্ড মন খারাপ হয় এবং অ্যাক্সিডেন্টালি সোফা থেকে উল্টে পড়ে যায় এবং সেইভাবেই ফ্লোরে বসে থাকে। তার এইসব দেখে শাওয়ের প্রচণ্ড হাসি পায়। সে তার স্মার্ট ওয়াচ দিয়ে তার একটি ছবি তুলে রাখে। পরদিন সকালে এসে শানের ফোন নাম্বার চেয়ে নেয় এবং তার ফোনে গত রাতে সেই ছবিটা পাঠায়। সেটা দেখে ওয়াং এবং শাও তাকে নিয়ে খুব হাসাহাসি করে। এরপর তারা 3 জন ব্রেকফাস্ট করতে আসে। শান লক্ষ্য করে শাও নিচে পড়ে থাকা খাবার কুড়িয়ে খায়, কারণ সে খুব দ্রুত খাবার খাচ্ছিল, ফলে অনেক খাবার নিচে পড়ে যায়। সে বলে তার দিদা বলেছে খাবার নিচে পড়ে গেলে তাতে ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করতে 3 সেকেন্ড সময় লাগে। এই সময়ের মধ্যে খাবার কুড়িয়ে খাওয়া নিরাপদ। তাই এসব শুনে শান রেগে গিয়ে বলে তোমাকে আমার কিছু শর্ত মেনে চলতে হবে। প্রথম শর্ত হচ্ছে খাবার ধীর গতিতে খাবে। দ্বিতীয়ত খাবার নিচে থেকে কুড়িয়ে খেতে পারবে না, নিচে অনেক রোগ জীবাণু থাকে। আর তৃতীয়ত কথায় কথায় দিদার কথা বলবে না। তখন শাও তাকে কামড়ে দিতে নেয়। শান বলে চতুর্থ হচ্ছে কুকুরের মতো কামড়ানো বন্ধ করো। এই শুনে শাও তার মুখে থুতু মেরে চলে যায়।
কিছুক্ষণ পর সে শানকে ফোন করে পার্কে আসতে বলে। সে একজন বৃদ্ধ লোকের সাথে শানের পরিচয় করিয়ে দেয়। লোকটি হচ্ছে শাওয়ের দিদার বন্ধু। সে শানকে বলে, মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছে হলো আমি নিজ চোখে আমার ফিউনারেল দেখতে চাই। ফিউনারেলটা অবশ্যই রাজকীয় হতে হবে। তোমরা এর ব্যবস্থা করবে। শান বলে, আমরা শুধুমাত্র মৃত মানুষের ফিউনারেল করে থাকি। এই বলে সে চলে যাচ্ছিল। তখন বৃদ্ধ লোকটি তাদেরকে ডেকে বলে, ফিউনারেলের জন্য আমি 3 লক্ষ টাকা দেব। এই শুনে তারা রাজি হয়ে যায় এবং বৃদ্ধ লোকটি ফিউনারেল অ্যারেঞ্জ করে। কান্নাকাটি করার জন্য তারা ভাড়া করে লোকজন নিয়ে আসে। ওয়াং তাদেরকে বলে, চিৎকার করে কান্না করতে হবে, তা না হলে কেউ পেমেন্ট পাবে না। তখন হঠাৎ সেই বৃদ্ধ লোকটির পরিবারের লোকজন চলে আসে। তারা এইসব দেখে প্রচণ্ড রেগে গিয়ে মারামারি শুরু করে। মারামারির এক পর্যায়ে একজন লোক শাওয়ের লাঠিটা ভেঙে ফেলে। এরপরে সিনে দেখা যায় তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। শানের গালে ক্ষত দেখে শাও থুতু লাগিয়ে দেয়। বলে, দিদা বলেছে ক্ষতস্থানে থুতু লাগালে তা জলদি সেরে ওঠে। এরপর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। বাইরে শানের সাথে বৃদ্ধ লোকটির দেখা হয়। সে বলে, তোমার সত্যিটা জানা উচিত যে 3 লক্ষ টাকা আমি তোমাকে দিয়েছিলাম সেটা ছিল শাওয়ের দিদার। সে শাওয়ের নামে এই টাকাগুলো ব্যাংকে রেখে গিয়েছিল। শাও আমাকে এসে বলল যে তুমি খুব বিপদে রয়েছো, তাই সে তার দিদার জমানো সমস্ত টাকাগুলো আমার মাধ্যমে তোমাকে দিতে চাই। এরপর সেই বৃদ্ধ লোকটি আরও বলে, শাওয়ের হয়তো আপন বলতে কেউই নেই, তাই তাকে সবসময় আগলে রেখো। এরপর শানের বাবা এসে তার দোকান ভাঙচুর করে, কারণ তার বাবাও জানতে পেরে গিয়েছে যে শান প্রিফিউনারেলের মতো এরকম অদ্ভুত একটি কাণ্ড করেছে এবং তার জন্য পুলিশ স্টেশনেও যেতে হয়েছে। সে যখন শানকে মারতে যায় তখন শাও এসে তার সামনে দাঁড়ায়, বলে, এই আইডিয়াটা আমার ছিল, মারতে হয় আমাকে মারুন। শানের বাবা বলে, ঠিকভাবে বিজনেসটা চালাতে না পারলে 1 মাসের মধ্যে এই দোকান ছেড়ে চলে যাবে। তখন শান তার বাবার সাথে ঝগড়া শুরু করে। তার বোন তাকে চড় মেরে তার বাবাকে নিয়ে চলে যায়। এরপর রাতের বেলা শান শাওয়ের ভেঙে যাওয়া লাঠিটা জোড়া লাগিয়ে দেয়। সে দেখতে পায় শাও কান্না করেছে। শাও তাকে বলে, আমি তোমাকে আবারও বিপদে ফেলেছি, তাই না? শান বলে, এতে তোমার কোনো দোষ নেই। তখন শাও বালিশের নিচ থেকে স্মার্ট ওয়াচটি বের করে বলে, আমার ঘড়িটিও ভেঙে গিয়েছে, তুমি কি এটাকেও সারাতে পারবে? শান তার কাছ থেকে কয়েক দিনের সময় চেয়ে নেয় এবং মার্কার দিয়ে তার হাতে একটি ঘড়ি এঁকে দেয়। বলে, স্মার্ট ওয়াচটি সারানোর আগ পর্যন্ত আপাতত এই ঘড়িটি পরে থাকো। পরদিন সকালে শান রিয়েলাইজ করে শাওয়ের স্কুল যাওয়ার বয়স হয়েছে, তাকে স্কুলে ভর্তি করানো উচিত। তাই এই বিষয়টি আলোচনা করার জন্য সে শাওয়ের আঙ্কেলের কাছে যায়। তার আঙ্কেল বলে তার পক্ষে শাওয়ের দেখাশোনা করা সম্ভব নয় এবং শাওয়ের আপন বলতে আর কেউই নেই। তাই সে শানকে একটি পরামর্শ দেয়। বলে, তুমি চাইলে শাওকে অ্যাডপ্ট করতে পারো, অর্থাৎ একে তোমার মেয়ে হিসেবে দত্তক নিতে পারো। শান তখনই শাওয়ের আঙ্কেলকে নিয়ে অ্যাডপশন সেন্টারে চলে আসে। সেখানকার অফিসার বলে, কোনো বাচ্চাকে দত্তক নিতে হলে সেই ব্যক্তিকে অবশ্যই বিবাহিত হতে হবে। তাই শান তার অ্যাসিস্ট্যান্ট ইনের কাছে গিয়ে বলে সে শাওকে অ্যাডপ্ট করতে চায়, কিন্তু অবিবাহিত ব্যক্তি বাচ্চা অ্যাডপ্ট করতে পারবে না। তাই এখন ইনকে বিয়ে করা ছাড়া তার আর কোনো উপায় নেই। তখন ওয়াং ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সে ইনের বাসায় ওয়াংকে দেখে একদম হতবাক হয়ে যায়। তারা শানকে বলে কয়েকদিন আগেই তারা বিয়ে করে নিয়েছে। তখন শানের মাথায় একটা আইডিয়া আসে। সে ওয়াং এবং ইনের মাধ্যমে শাওকে অ্যাডপ্ট করে নেয়। এরপর তারা শাওকে স্কুলে ভর্তি করায়, কিন্তু সে স্কুলে যেতে চায় না। তাই শান তাকে জোর জবরদস্তি করে স্কুলে রেখে আসে। শান শাওয়ের স্মার্ট ওয়াচটি রিপেয়ার করতে চায়, কিন্তু তাদের পক্ষে সেটা রিপেয়ার করা সম্ভব নয়। তাই শান একটি নতুন স্মার্ট ওয়াচ কিনে তাকে গিফট করে। শাও বলে সে নতুন স্মার্ট ওয়াচ চায় না, সে শুধু তার দিদার ভয়েস শুনতে চায়। তখন শান তাকে প্রমিস করে বলে যেভাবেই হোক শাও আবারও তার দিদার ভয়েস শুনতে পাবে। কিছুক্ষণ পর শানের এক্স গার্লফ্রেন্ড সিসি তার দোকানে আসে। বলে তার বয়ফ্রেন্ড কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তার বডি সম্পূর্ণ বিকৃত হয়ে গিয়েছে। তাই সে শানকে রিকোয়েস্ট করে তার বয়ফ্রেন্ডের বডি ফিউনারেলের জন্য প্রস্তুত করে দিতে,
সরকার অন্যান্য ফিউনারাল এজেন্সি এর জন্য অনেক বেশি টাকা চাইছে, যেটা তার পক্ষে দেওয়া সম্ভব নয়। কিন্তু শান তার সাহায্য না করে তাকে চলে যেতে বলে। তখন শাও শিশিকে বলে, আমি তোমাকে শানের ফোনে দেখেছি। তোমার ছবি দেখে শান প্রতি রাতে কান্না করে। এই শুনে শিশি আবারও শানের কাছে ফিরে যায় এবং সে তার ভুল বুঝতে পেরে তার কাছে ক্ষমা চায়। শান তাকে ক্ষমা করে দেয়, বলে বিকৃত বডিকে ফিউনারালের জন্য তৈরি করা আমার একার পক্ষে সম্ভব নয়। এর জন্য আমার বাবার সাহায্যের প্রয়োজন, কিন্তু তার সাথে আমার সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। তখন শাও বলে, তোমার বাবাকে আমি ভয় পাই না, তার কাছে আমি তোমাকে নিয়ে যাব। এরপর শাও শানকে তার বাবার কাছে নিয়ে আসে। সে শানের বাবার কাছে গিয়ে বলে, তোমার ছেলে তোমার সাথে কথা বলতে চায়, তুমি ঠান্ডা মাথায় তার কথা শুনবে, তার সাথে ঝগড়া করবে না। শানের বাবা বলে, তুমি আমাকে দাদু বলে ডাকতে হবে, তাহলে আমি তোমার কথা শুনবো। তখন শাও শানের বাবাকে দাদু বলে ডাকে। শান তার বাবার সাথে কথা বলে, তাকে রাজি করে ফেলে। তখন তার বাবা তার কাছ থেকে মদ বা অ্যালকোহল চেয়ে নেয়। তিনি বলেন, অনেকদিন ড্রিঙ্কস করি না, আর তোমার বোনকে এই বিষয়ে কিছুই বলবে না। এরপর তার বাবা তাকে শিখিয়ে দেয় কিভাবে বিকৃত বডি ফিউনারালের জন্য তৈরি করতে হবে। কয়েক ঘন্টা চেষ্টার পর তার সফলভাবে কাজটি করে ফেলে। তখন হঠাৎ তার বাবা অজ্ঞান হয়ে যায়। এর কারণ হচ্ছে তিনি অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল। এটা জানতে পেরে তার বোন তার উপর প্রচন্ড রেগে যায়। তখন শাওয়ের স্কুল থেকে ফোন আসে, সানকে এক্ষুনি স্কুলে যেতে বলে। স্কুলে এসে জানতে পারে শাও অনেকের সাথে খারাপ ব্যবহার করেছে। এই জন্য সে শাওয়ের হয়ে সবার কাছে ক্ষমা চায়। এরপর দেখা যায় শানের বাবা তাকে বলে, তোমার বড় ভাই আমাদের এই বিজনেসের জন্য প্রাণ হারিয়েছে। সে একটি ছোট বাচ্চার মৃতদেহকে লেক থেকে উদ্ধার করতে গিয়ে নিজেই মারা যায়, এবং আমি সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে গিয়েছি আমাদের এই বিজনেসটা দাঁড় করানোর জন্য। আজকের পর থেকে আমাদের সমস্ত প্রপার্টির মালিক তুমি। এরপর থেকে শান পুরো দমে তার কাজ চালিয়ে যায়। সবাই তাদের কাজকে অ্যাপ্রিসিয়েট করে। দেখা যায় সে একটি বড় সফটওয়্যার কোম্পানিতে আসে। তার শাওয়ের স্মার্ট ওয়াচটি সারাই করতে না পারলেও শাওয়ের দিদার ভয়েস রেকর্ডগুলো রিকভার করতে সক্ষম হয়। এরপর তারা সবাই মিলে শাওয়ের জন্মদিন সেলিব্রেট করে। শান তাকে একটি ডল উপহার দেয়। ডলের লেজে একটি বাটন রয়েছে। ডলটি প্রেস করতেই ডলের ভেতর থেকে তার দিদার ভয়েস রেকর্ডগুলো শোনা যায়। তার দিদা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। এই শুনে শাও প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ে। একই সাথে অনেকদিন পর দিদার ভয়েস শুনতে পেরে সে খুশিতে শানকে জড়িয়ে ধরে। পরদিন শান শাওকে স্কুলে পৌঁছে দেয়। স্কুলের বাহিরে শাওয়ের আঙ্কেলের সাথে একজন মহিলাকে দেখতে পায়। তিনি বলেন, এই মেয়েটির নাম ফেই। মেয়েটি হচ্ছে তার ছোট বোন, এবং ফেই হলো শাওয়ের মা। তার কথা শুনে শান অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি বলেছিলেন শাওয়ের মা মারা গিয়েছে। তখন ফেই তাকে বলে, পরিস্থিতির কারণে আমি বাধ্য হয়েছিলাম শাওকে তার দিদার কাছে রেখে যেতে। শাও সত্যি আমার মেয়ে। তার কথা শান মোটেও বিশ্বাস করছিল না। সে বলে, শাওয়ের বাঁ পায়ে ডায়মন্ড আকৃতির একটি দাগ রয়েছে। এছাড়া শাওকে পেতে আমি ডিএনএ টেস্ট করতেও রাজি। তার কথায় কান না দিয়ে শান সেখান থেকে চলে যায়। বিকেলে সে শাওয়ের চুল বেঁধে দিচ্ছিল। তখন সে শাওকে জিজ্ঞেস করে, তুমি কখনো তোমার বাবা মাকে দেখেছো? শাও বলে, দিদা বলেছে আমার কোনো মা বাবা নেই। তখন শান দেখতে পায় শাওয়ের চুলের ক্লিপটি ফ্লোরে পড়ে রয়েছে। সেটা নিতে গিয়ে সে দেখে শাওয়ের বাঁ পায়ে ডায়মন্ড আকৃতির একটি দাগ রয়েছে। সে রিয়েলাইজ করে ফেই নামের মেয়েটি হয়তো বা সত্যিই শাওয়ের মা। এরপর সে সিগারেট খেতে বাহিরে আসে। দেখতে পায় ফেই তার দোকানের সামনে দাঁড়িয়ে আছে। সে শানকে বলে তার মেয়েকে তার কাছে ফিরিয়ে দিতে। শান প্রচণ্ড রেগে গিয়ে বলে, এতদিন তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে যখন তার দিদা মারা গিয়েছিল? যখন তার দেখভাল করার জন্য কেউ এগিয়ে আসেনি? যখন তার আন্টি তাকে ঘরে জায়গা দেয়নি? এখন তার দেখাশোনা করার জন্য আমরা রয়েছি। সে নিশ্চিন্তে থাকার মধ্যে একটি জায়গা পেয়েছে। এটাই হচ্ছে তার বাড়ি। তার বাড়ি থেকে কেউ তাকে নিয়ে যেতে পারবে না। তখন ফেই তার কাছে ক্ষমা চায়, নিজেকে মারতে শুরু করে। বলে হাই স্কুলে পড়ার সময় একটি ছেলের সাথে সম্পর্ক জড়িয়ে যায়। প্রেগনেন্ট হওয়ার পর ছেলেটি আমাকে ফেলে চলে যায়। এরপর শাওকে তার দিদার কাছে রেখে আমি কাজের উদ্দেশ্যে অন্য দেশে যাই। কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশ আমাকে অ্যাটাক করে ফেলে। এত বছর আমি জেলখানায় কাটিয়েছি।
কারো সাথে যোগাযোগ করতে পারিনি। সবাই ভেবে নিয়েছে আমি হয়তো মারা গিয়েছি। এই বলে সে প্রচুর কান্নাকাটি করে। শানের কাছে তার মেয়েকে ভিক্ষে চায়। তখন শান বলে, এই সিদ্ধান্ত গ্রহণ করতে আমার 3 দিন সময় লাগবে। পরদিন খাওয়ার সময় শাও তাকে বলে, তোমাকে দেখে মোটেও খুশি মনে হচ্ছে না। তখন শান হাসির অভিনয় করে তার খাবার নিচে পড়ে গেলে সে তা কুড়িয়ে খেয়ে নেয়। বলে, তোমার দিদা ঠিক বলেছিল, খাবার কুড়িয়ে খেলে কোনো প্রবলেম হবে না, কারণ প্রত্যেকটা খাবারের দানাই অমূল্যবান এবং কষ্টার্জিত। এরপর শাও বলে, আগামীকাল তার স্কুলে একটি অনুষ্ঠান হবে যেখানে বাচ্চাদের গার্ডিয়ানকে যেতে হবে। ওয়াং এবং ইন যেতে চাইলেও সে তাদেরকে নিতে রাজি হয় না। সে শানকে নিয়ে তার স্কুলে চলে আসে। গার্ডিয়ানদেরকে নাচ গানে অংশগ্রহণ করতে হয়। শানের নাচ দেখে সবাই হেসে লুটিয়ে পড়ে। এরপর দৌড় প্রতিযোগিতায় তারা প্রথম হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বাচ্চারা তাদের বাবা মায়ের ছবি আঁকে। শাও শানের ছবি এঁকে বলে, তুমি মিথ্যা বলেছিলে, আর আমি জানি দিদা আর কখনোই ফিরে আসবে না। কিন্তু এখন আমার আর মন খারাপ হয় না, কারণ এখন আমার বাবা আছে। শানের প্রতি তার এই ভালোবাসা দেখে কিছুতেই তার কান্না আটকে রাখতে পারে না। বাড়ি ফিরে শান তার চুল বেঁধে দেয়। বলে, শাও তুমি কি বড় হয়ে আমাকে ভুলে যাবে? শাও বলতে থাকে, আমার বাবার নাম সান, বাড়ির নাম আপস্ক্রাইজ, রোড নাম্বার 73, ইহু ডিস্ক্রিট ইয়াংজিং সিডি। তোমার অ্যাড্রেস আমার মুখস্থ, আমি তোমাকে কখনোই ভুলবো না। এই বলে সে শানের গালে চুমু খায়। শান আবারও ইমোশনাল হয়ে পড়ে। রাতের বেলা ফেই শাওকে নিতে আসে। সে তাকে গাড়িতে উঠিয়ে দিয়ে শাওয়ের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র তাকে বুঝিয়ে দেয়। বলে, এখানে তার জামা কাপড় এবং কিছু স্ন্যাক্স রয়েছে। এইগুলোর শাওয়ের খুব পছন্দের, আর তার কাছে পৃথিবীর সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে এই ডলটা। এর ভেতরে তার দিদার ভয়েস রেকর্ড রয়েছে। সে পানি পান করতে মোটেও পছন্দ করে না। তাকে বারবার মনে করিয়ে দিতে হয় এবং সে খুব দ্রুত খাবার খায়। নিচে পড়ে গেলে তা কুড়িয়ে খেয়ে নেয়। এই সব বিষয়ে তোমাকে খেয়াল রাখতে হবে এবং আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, যদি শাওকে কখনো কষ্ট দাও তাহলে আমি তোমাকে মেরে আবারও জেলে চলে যাব। এই বলে সে তাকে চলে যেতে বলে। ফেই গাড়িতে উঠে পড়ে। তখন শান দৌড়ে যায়, জানালা দিয়ে তাকে কিছু টাকা দেয়। ফেই টাকাগুলো নিতে চাইছিল না। সে তাকে জোরপূর্বক টাকাগুলো দিয়ে দেয়। তখন হঠাৎ শাও ঘুম থেকে জেগে ওঠে। বলে, আমি কোথায়? এই মহিলাটা কে? ফেই বলে, আমি তোমার মা। শাও বলে, আমার কোনো মা বাবা নেই। তখন শান তাকে বলে, এই মহিলাটা সত্যিই এই মহিলাটি সত্যিই তোমার মা। ইনি তোমাকে বাড়ি নিয়ে যাবে। এই শুনে শাও প্রচুর কান্নাকাটি শুরু করে। সে কিছুতেই ফেই এর সাথে যেতে চায় না। ফেই শানের কাছে অনুরোধ করে বলে, দয়া করে আমাকে যেতে দিন। এই বলে সে শাওকে নিয়ে চলে যাচ্ছিল। শাও গাড়ির পেছন থেকে শানকে চিৎকার করে ডাকে। তার ডাক শানের হৃদয়ে গিয়ে লাগে। শান প্রাণপণে গাড়ির পেছনে দৌড়াতে শুরু করে, কিন্তু ততক্ষণে তারা অনেক দূর চলে যায়। সে বুঝতে পারে ছোট মেয়েটিকে সে কত বেশি ভালোবেসে ফেলেছে। পরদিন ওয়াং এবং ইন শানকে দোষারোপ করে বলে, আমাদেরকে জিজ্ঞেস না করে তুমি কিভাবে পারলে শাওকে তার হাতে তুলে দিতে? এই জন্যেই তোমার বাবা এবং বোন তোমাকে ছেড়ে চলে গিয়েছে। তোমার ভালোবাসার মানুষটিও অন্য একজনকে বিয়ে করে নিয়েছে। তখন তার বোন তাকে কল করে বলে তার বাবা মারা গিয়েছে। এই শুনে শান প্রচণ্ড কষ্টে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। তার বাবা তার জন্য একটি চিঠি রেখে গিয়েছে। চিঠিতে সে বলেছে তার ফিউনারালটা যেন শান নিজ হাতে করে এবং অবশ্যই যাতে স্বল্প খরচে করা হয় এবং তার অস্থি বিসর্জনটা যেন অন্যরকম হয়। সে এই বিষয়টা তার বোনকে বলে। তার বোন বলে, বাবার অস্থি আমার কাছেই থাকবে, তোমার বিশ্বাস নেই, এইগুলো নিয়ে তুমি আবারও হয়তো এক গন্ডগোল পাকাবে। তখন শান তার বাবার অস্থির কৌটোটা ছিনিয়ে নিয়ে যায়। সে ওয়াং এবং ইনকে নিয়ে সমুদ্রের নিচে চলে আসে। তার বোন তাদেরকে ফলো করে সেখানে চলে আসে। শান আতশবাজির মাধ্যমে তার বাবার ছাইগুলো সমুদ্রে বিসর্জন দিয়ে দেয়। তখন ফেই তাকে ফোন করে, বলে শাওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা তখনই বেরিয়ে পড়ে। ফেইকে নিয়ে পুরো শহরে শাওকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। শান সবাইকে নিয়ে তার বাড়ির সামনে চলে আসে। হঠাৎ সে শাওয়ের গলার আওয়াজ শুনতে পায়।
শাও চিৎকার করে শানকে ডাকছে। শান তাকে দেখতে পেয়ে দৌড়ে যায়। রেগে গিয়ে বলে, মাঝ রাতে বাড়ি থেকে পালিয়ে আসলে কেন? যদি কেউ তোমাকে কিডন্যাপ করে নিত, যদি তোমার অ্যাক্সিডেন্ট হতো, অথবা যদি তুমি হারিয়ে যেতে, তাহলে কি হতো ভেবেছো? তখন শাও বলতে শুরু করে, আমার বাবার নাম শান, বাড়ির নাম আফস্কাই, ইউহার ডিস্ট্রিক্ট, ওয়ানজিং সিটি। তোমার অ্যাড্রেস আমার মুখস্থ, আমি ওর সাথে থাকতে চাই না, কারণ তুমি আমার বাবা। এই শুনে শান তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি প্রমিস করেছি আর কখনো তোমাকে আলাদা হতে দেব না। কিছু সম্পর্ক রক্তের সম্পর্ক চেয়েও অনেক বড় হয়। এটা বুঝতে পেরে ফেই দূরে দাঁড়িয়ে কান্না করতে থাকে। পরদিন ফেউ শায়ের সমস্ত জিনিসপত্র শানকে দিয়ে যায়। শান তাকে ডেকে বলে, তোমার কি আমার ফিউনারাল বিজনেসটা নিয়ে কোনো প্রবলেম রয়েছে? ফেই বুঝতে পারে শান তাকে বিয়ের জন্য প্রপোজ করেছে। এরপর গল্পের শেষ দৃশ্য দেখা যায়। তারা সবাই একসাথে বসে আকাশের প্রাণে চেয়ে রয়েছে। সবাই সবার হারিয়ে ফেলা মানুষগুলোকে তারার মাঝে খুঁজে বেড়াচ্ছে। এই অসাধারণ গল্পটি এখানেই শেষ হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।